আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগতম। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে নবম অধ্যায়টি। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার। আজকের আলোচনায় আমরা শিখব প্রবীণ অধিকারের ধারণা ও প্রবীণদের অধিকার সমূহ, প্রবীণদের সমস্যা, বাংলাদেশের প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম সমূহ। আলোচনার শুরুতেই প্রথমে আমরা জেনে নেব যে আজকে আমরা কোন কোন পাঠটি পড়বো এই অধ্যায় থেকে। আজকে আমরা এই অধ্যায়ের প্রথম তিনটি পাঠ নিয়ে আলোচনা করব। তো বিস্তারিত আলোচনায় আমরা চলে আসি। তো সর্বপ্রথম আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে অধিকার। অধিকার হচ্ছে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিক ব্যক্তিত্ব প্রকাশ পায়। এরপর আমাদের যে বিষয়টি আসছে সেটি হচ্ছে প্রবীণ কারা। এই বিষয়ে আমাদের জানতে হবে যে কোন বয়স সীমা থেকে আমরা একজন মানুষকে প্রবীণ বলে গণ্য করব। আমাদের দেশে 60 বয়সের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয়, কারণ সাধারণত ওই বয়সের মানুষ জীবিকা উপার্জনের কাছ থেকে অবসর নেন। যদিও বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের চাকরির বয়স সীমার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, কিন্তু উন্নত বিশ্ব 60 থেকে 65 বছরের বয়সের একজন মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয়। ইংরেজিতে আমরা বলতে পারি সিনিয়র সিটিজেন। জাতিসংঘ প্রবীণদের অধিকার রক্ষায় কতিপয় নীতিমালা প্রণয়ন করেছে, সেই সাথে একটি বিশেষ দিনকে প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এতক্ষণ আমরা জানলাম প্রবীণ কাদেরকে বলা হয় এবং অধিকার কাকে বলে। এখন আমরা জানবো প্রবীণদের অধিকার সমূহ নিয়ে। প্রবীণদের অধিকার সমূহকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করে নিতে পারি: স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার, অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার, পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার বলতে আমরা বুঝি যে নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে চলাফেরা করা ও কাজ করার অধিকার। অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার বলতে আমরা বুঝি যে কোনো বিষয়ে নিজেদের অংশীদার হিসেবে দাবি করার অধিকার। আবার পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার সম্বন্ধে আমরা বলতে পারি যে তাদের নিজেদের সেবা পাওয়ার অধিকার। এই অধিকারগুলো ছাড়াও কিন্তু আরো কিছু অধিকার প্রবীণদের জন্য রয়েছে, সেটি হচ্ছে নিজেদের উন্নয়ন মর্যাদা সংশ্লিষ্ট অধিকার, যা সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকারগুলো কি কি। এখানে আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত খাদ্য, পানীয়, আশ্রয়, বস্ত্র ও স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার। আবার কাজ করা বা উপার্জন করার অধিকার। তাদেরকে তাদের বয়সের জন্য যেন কোনোভাবেই কাজ করা থেকে বা তাদের নিজস্ব একটি উপার্জন করা থেকে বঞ্চিত করা না হয়। আরো আছে কখন কোন পর্যায়ে কায়িক শ্রম থেকে তারা অবসর নেবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবার অধিকার। আরো বলতে পারি নিজেদের পছন্দ মতো নিরাপদ ও সামঞ্জস্যপূর্ণ পরিবেশে বাস করার অধিকার। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের বর্তমান যুগের মানুষদের সাথে প্রবীণরা কিন্তু ঠিক মতো খাপ খাইয়ে নিতে পারে না, সেই ক্ষেত্রে তারা কিছুটা হীনমন্যতায় ভুগতে পারে। সেক্ষেত্রে তাদের নিজেদের পছন্দ মতো পরিবেশে বাস করার অধিকার দেওয়া উচিত। এছাড়া রয়েছে যথাযোগ্য শিক্ষা ও প্রশিক্ষণ নেওয়ার অধিকার। তারা এই বয়সে যেহেতু একাকিত্বে ভোগে, সেই ক্ষেত্রে তারা যদি নিজেদের জন্য কোনো শিক্ষার ব্যবস্থা করতে চায় অথবা কোনো প্রশিক্ষণ নিতে চায়, নিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করতে চায়, যেটা তাদের অবশ্যই বয়স অনুযায়ী হতে হবে যে তারা সেটি নিতে পারবে কিনা। তারপরও যদি তারা সেই ধরনের কাজ কোনো করতে চায় তাহলে আমাদের সেই ক্ষেত্রে উচিত তাদেরকে উৎসাহ দেয়া। তারপরে রয়েছে যত দীর্ঘ সময় সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার। অনেক সময় আমরা দেখতে পাই প্রবীণরা তাদের বাড়িতে যথাযোগ্য গুরুত্ব পায় না, তাই আমাদের সকলের উচিত তারা যেন তাদের মর্যাদা নিয়ে আমাদের সাথে একসাথে পরিবারে বসবাস করতে পারে সেই ব্যাপারটি নিশ্চিত করা। আলোচনার এই পর্যায়ে আমরা জানবো অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকারগুলো নিয়ে। সকল কাজে প্রবীণদের অংশগ্রহণ করার অধিকারগুলো হলো বিভিন্ন নীতি নির্ধারণ ও তার বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের অধিকার, স্বাস্থ্য ও সাধ্য অনুযায়ী সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের অধিকার, সংগঠন গড়ে তোলা এবং আন্দোলনে অংশগ্রহণ করার অধিকারগুলো। আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। আমরা দেখি যে কি কি আছে এই অধিকারের মধ্যে। পরিবার ও সমাজের সেবা যত্ন ও রক্ষণাবেক্ষণ সুবিধা পাওয়ার অধিকার। কেননা আমরা দেখতে পাই যে সমাজে প্রবীণরা
তাদের বয়সের কারণে অনেক সময় হীনমন্যতা এবং মানসিক অবসাদে ভোগেন, সেই সাথে তাদের শারীরিক অবনতিও হয়। সেখান থেকে আমাদের উচিত পরিবার ও সমাজ যেন একসাথে তাদের সাহায্যে এগিয়ে আসে। তারপরে আমরা দেখব দৈহিক, মানসিক ও আবেগীয় ক্ষেত্রে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার। দৈহিক, মানসিক ও স্বাস্থ্যসেবা সম্বন্ধে আমরা বললাম মাত্র যে তাদের যেহেতু এই বয়সে দৈহিক এবং মানসিক শক্তি কমে যায়, সেই ক্ষেত্রে তাদের এই সেবাগুলো পাওয়া খুবই জরুরি। নিজস্ব স্বকীয়তা ও সেবা যত্নের নিশ্চয়তা বিধানে সামাজিক ও আইনগত সেবার অধিকার। এই ক্ষেত্রে আমরা আমাদের সমাজে দেখতে পাই যে অনেক সময় প্রবীণরা অবহেলিত হয়, অনেক সময় নির্যাতনের অধিকার হয়। অনেক ছেলে মেয়ে আছে যারা তাদের প্রবীণ বাবা মাকে বাসায় জায়গা পর্যন্ত দিতে চায় না। সেক্ষেত্রে আইন এবং সমাজ যেন তাদেরকে এই সেবা পাওয়াটা নিশ্চিত করে বা সেই ক্ষেত্রে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়, সেই অধিকারগুলো তাদের আছে। পরবর্তী অধিকারটি হচ্ছে মানবীয় ও নিরাপত্তামূলক পরিবেশে থাকা, পুনর্বাসন এবং সামাজিক আনন্দ প্রকাশ করার পর্যায়ে সেবা যত্নের ব্যবহার পাওয়ার অধিকার। এখানে একটি দিক খেয়াল রাখতে হবে যে প্রবীণরা যারা আছেন, যারা নিজেদেরকে নিরাপদ বলে মনে করে না তাদের পরিবারের কাছে, সেই ক্ষেত্রে তারা নিরাপদ কোনো আশ্রয়ে গিয়ে থাকার এবং তাদের মনের ভাব প্রকাশ করার, দুঃখ আনন্দ প্রকাশ করার সুযোগটি কিন্তু তাদের অধিকার হিসেবে রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই যারা আশ্রয়, পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্রে থাকেন, সেখানে থাকাকালীন তাদের মর্যাদা, বিশ্বাস ও শ্রদ্ধা সহ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা ভোগের অধিকার। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার যা প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন। এই ক্ষেত্রে প্রবীণরা যেহেতু অনেকটাই পিছিয়ে থাকে, আমাদের উচিত তাদের জন্য এই ধরনের অধিকারটি অবশ্যই নিশ্চিত করা। আলোচনার শুরুতে আমরা বলেছিলাম যে এই অধিকারগুলো ছাড়াও কিন্তু আরো এক ধরনের অধিকার প্রবীণদের রয়েছে, সেটি হচ্ছে নিজেদের উন্নয়ন মর্যাদার সংশ্লিষ্ট অধিকার। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে নিজেদের প্রতিভার পূর্ণ বিকাশের অধিকার। তাদের ভিতরেও সুপ্ত কিছু প্রতিভা থাকতে পারে যেটি এখন তারা বয়সের সাথে সাথে হয়তো প্রকাশ পাচ্ছে, সেটি বিকাশের জন্য কিন্তু তাদের অধিকার রয়েছে। আবার শিক্ষা, সাংস্কৃতিক, চিত্ত বিনোদন ও সম্পত্তি ভোগের অধিকার। শারীরিক ও মানসিক নির্যাতন হতে মুক্ত সুন্দর পরিবেশে বসবাস করার অধিকার। বয়স, লিঙ্গ, ধর্ম ও জাতিগত সংস্কৃতি নির্বিশেষে সুন্দর আচরণ পাওয়ার অধিকার। অর্থনৈতিক অবদানের জন্য মূল্য পাওয়ার বা সম্মান পাওয়ার অধিকার। তারা সারা জীবন ধরে আমাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করে এসেছে এবং আমাদের সহায়তা করে এত বড় পর্যায়ে নিয়ে এসেছে। সেই জন্য আমাদের উচিত, এখন যেহেতু তারা শারীরিক এবং মানসিকভাবে কিছুটা শক্তি কমে এসেছে, তাই আমাদের উচিত তাদেরকে এখন সেই কষ্টের বিনিময়টা দিয়ে দেওয়া এবং তাদেরকে নিয়ে গল্প গুজব করা এবং তাদের সর্বোপরি ভালো রাখার চেষ্টা করা। এতক্ষণ আমরা প্রবীণদের অধিকারগুলো নিয়ে জানলাম, এখন আমরা জানবো প্রবীণদের সমস্যাগুলো নিয়ে। আমাদের সমাজে প্রবীণদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনাটি করব। এখন আমরা বলতে পারি যে কি কি ধরনের সমস্যার সম্মুখীন তারা হতে পারে। তো সর্বপ্রথমেই যেটি আছে সেটি হচ্ছে পারিবারিক সমস্যা। আমাদের দেশে আগে একান্নবর্তী পরিবারগুলো বসবাস করত, তারা একসাথে সবাই মিলেমিশে থাকতো, সেখানে প্রবীণরা তাদের নিজেদের গুরুত্ব বজায় রেখে চলতে পারত। কিন্তু এখন আমাদের দেশে এই পরিবারগুলো ভেঙে ছোট ছোট পরিবারে পরিণত হচ্ছে, যার কারণ হচ্ছে শিল্পায়ন, নগরায়ন ও অর্থনৈতিক জীবনধারার পরিবর্তন। ফলে বিভিন্ন পরিবর্তন আমাদের সমাজে দেখা দিয়েছে। এই পরিবর্তনগুলোর কারণে প্রবীণদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা যেগুলো দেখা দিচ্ছে সেগুলো হচ্ছে পরিবারের প্রবীণদের কর্তৃত্বটি আর বজায় থাকছে না, তাদের সেবা যত্ন বা দেখভাল করার লোকজনের অভাব হচ্ছে। অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী দুইজনই কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার জন্য বাড়িতে থাকা শিশুদের সেবা যত্ন বা দেখভাল করার দায়িত্ব কিন্তু তাদের উপরেই এসে পড়ে, যা তাদের বয়সের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক নয়। পারিবারিক সমস্যার পরে আমরা চলে আসছি অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে। অর্থনৈতিক সমস্যাগুলো সৃষ্টি হয় কারণ নিজস্ব আয় রোজগার না থাকায় প্রবীণরা অর্থনৈতিকভাবে অসহায় হয়ে পড়ে, যার ফলে তাদের সন্তানদের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়, নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারেন না। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যথেষ্ট রোজগারের অভাবে সন্তানরাও ঠিকমতো বাবা মার যত্নটা নিতে পারেন না। অনেক সময় হয়তো তাদের ইচ্ছা থাকে কিন্তু সেটি তাদের সামর্থ্যের সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে না। প্রবীণদের আসলে শারীরিক সমস্যার কোনো শেষ নেই।
প্রবীণ বয়সে শারীরিক শক্তি ও মানসিক শক্তি দুটোই কমে আসে, যার ফলে প্রবীণদের শরীরে কিন্তু বাসা বাঁধতে থাকে অনেক ধরনের অসুখ। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই বয়সে যে আরাম এবং সেবাটুকু তাদের প্রাপ্য ছিল সেইটুকু তারা পায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের প্রয়োজনীয় ওষুধটুকু পাচ্ছে না। প্রবীণদের আরো একটি সমস্যা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা। একসময় আমাদের দেশে প্রবীণদের প্রতি যে সম্মান দেখানো হতো, তাদের মতামতের যে গুরুত্ব দেওয়া হতো, আজ সেটা আর দেখা যায় না। এর পেছনে কারণ হচ্ছে সমাজের মূল্যবোধের বিপর্যয়, নৈতিক শিক্ষার অভাব, বিদেশি সংস্কৃতির প্রভাব এবং আত্মকেন্দ্রিক মনোভাব। অবসর যাপন বা চিত্ত বিনোদনের সুযোগ প্রবীণদের নেই বললেই চলে। এরপর আমরা আসছি মনস্তাত্ত্বিক সমস্যা নিয়ে। পরিবার ও সমাজের কোণঠাসা হয়ে থাকতে হয় আমাদের প্রবীণদের, যার ফলে তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা, অসুস্থতা ও নিঃসঙ্গতার জন্ম নেয়। এই ধরনের সমস্যা থেকে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং নিজেদেরকে পরিবারের বোঝা হিসেবে মনে করে, যা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের সঙ্গে কথা বলা হয়েছে, বর্তমানে আমাদের দেশে প্রায় 1 কোটিরও বেশি সংখ্যক প্রবীণ রয়েছেন। এই বিপুল সংখ্যক প্রবীণদের কথা চিন্তা করে সরকার এবং বেসরকারি পর্যায় থেকে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশে প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে আমরা এখন জানব। প্রথমে আসি বেসরকারি পর্যায়ে। বেসরকারি পর্যায়ে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান রয়েছে যার নাম প্রবীণ হিতৈষী সংঘ ও জরা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঢাকা শহরের শেরেবাংলা নগরে অবস্থিত। এখন আমরা দেখব এই প্রতিষ্ঠানটি কি কি ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠানটি প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা প্রদান করছে, পুনর্বাসন ও চিত্ত বিনোদনের ব্যবস্থা করছে, ধর্মীয় অনুষ্ঠান উদযাপন ও একটি পাঠাগারও তারা স্থাপন করেছে। প্রবীণদের কল্যাণে বেসরকারি আরো একটি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি। এই সমিতিটি প্রবীণদের জন্য স্বাস্থ্য, শিক্ষা অনুদান, বিনা সুদে ঋণ প্রদান এই ধরনের বিভিন্ন কাজ করে থাকে। এ দুটি প্রতিষ্ঠান ছাড়াও আরো কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা প্রবীণদেরকে নিয়ে কাজ করে থাকেন। সেগুলো হচ্ছে বাংলাদেশ মহিলা স্বাস্থ্য সংঘ, রোটারি ক্লাব, মা ও শিশু নিবাস, ঝরাপাতা ইত্যাদি। এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রবীণদের জন্য সরকারি কল্যাণমূলক কার্যক্রম সমূহ নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব অবসর ভাতা নিয়ে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা অবসর গ্রহণ বা মৃত্যুবরণ করলে একটি নির্দিষ্ট পরিমাণের পেনশন পেয়ে থাকেন। সেই পেনশনটি পাওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সময় সেখানে চাকরি করতে হবে। যদি সেই সময়টি পার করার পর তারা সেখান থেকে অবসর গ্রহণ করেন, তাহলে তারা নিজ পেনশনটি পেয়ে থাকেন। বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা দেশের সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডেই দেওয়া হয়। এখানে সেই নির্দিষ্ট ওয়ার্ডের প্রথম 10 জন বয়োজ্যেষ্ঠ মানুষকে হচ্ছে এই ভাতাটি দেওয়া হয়। মাসে 100 টাকা হারে এই ভাতাটি দেওয়া হয়। এখানে আবার একটি বিষয় উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে যে এই প্রথম 10 জনে কিন্তু 5 জনই হতে হবে মহিলা। এক্ষেত্রে আরো একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে বয়স। এখানে বয়স্ক ভাতাটি পেতে হলে সর্বনিম্ন 57 বছর বয়স কিন্তু হতে হবে। আবার আমরা আরো দেখতে পাই সরকারের আরো একটি কার্যক্রম হচ্ছে বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদেরকে নিয়ে তাদেরকে সাহায্য করার জন্য সরকার বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করে থাকে। এক্ষেত্রে যেহেতু কোনো বয়সের বাধা ধরা নেই, সেক্ষেত্রে দেখা যায় যে এই সুবিধাটি সকল স্তরের দুস্থ এবং অতি দরিদ্র নারীরা কিন্তু পেয়ে থাকে। আশা করছি তোমরা এই অধ্যায়ের প্রথম 3টি পাঠ ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে আমরা কি কি পড়লাম আজকের ক্লাসে। প্রথমে আমরা জেনেছি অধিকার সম্বন্ধে, তারপর আমরা জেনেছি যে প্রবীণ কারা, তারপর আমরা জেনেছি প্রবীণদের অধিকার সম্বন্ধে। এখানে আমরা দেখেছি যে প্রবীণদের অধিকারকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি, সেটি হচ্ছে স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার, অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকার, পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। তারপরে আমরা যেটি পড়েছি সেটি হচ্ছে প্রবীণদের সমস্যা নিয়ে। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রবীণরা পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, শারীরিক, সামাজিক ও সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তারপর আমরা যেটি পড়েছি সেটি হচ্ছে প্রবীণদের উদ্দেশ্যে কল্যাণমূলক কার্যক্রম নিয়ে। এবং বেসরকারি দুটি ক্ষেত্রেই কিন্তু তাদের জন্য কিছু
কল্যাণমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা নিয়ে সরকার এবং বেসরকারি সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। আমরা আশা করতে পারি তাদের এই ধরনের কাজের ধারাবাহিকতায় প্রবীণদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ বা তাদের বসবাসের জন্য একটি সুন্দর নিরাপদ পরিবেশ আমরা গড়ে তুলতে পারব। তো শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম যে আজকে আমরা কি কি বিষয়ে পড়াশোনা করেছি। এখন আমরা কিছু বাড়ির কাজ দেব, যা তোমাদের অবশ্যই বাসায় বসে করতে হবে। সেক্ষেত্রে তোমাদের ভালো করে বইটি পড়তে হবে এবং সেখান থেকে ভালো করে বুঝে নিতে হবে। তারপর তোমরা সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দেবে, ঠিক আছে? এখন আমি প্রশ্নগুলো বলবো, তোমরা চটপট সেগুলো খাতায় লিখে নাও। 1 নম্বর প্রশ্ন, প্রবীণ কারা? প্রবীণদের কেন সম্মান করা উচিত? প্রবীণ কারা? প্রবীণদের কেন সম্মান করা উচিত? 2 নম্বর প্রশ্ন, তোমার পরিবারের মাঝে প্রবীণরা পরিচর্যা সংশ্লিষ্ট কোন অধিকারগুলো ভোগ করে নিজ অভিজ্ঞতার আলোকে লেখো। আমি আবারও বলছি, তোমার পরিবারের মাঝে প্রবীণরা পরিচর্যা সংশ্লিষ্ট কোন অধিকারগুলো ভোগ করে সেগুলো নিজ অভিজ্ঞতার আলোকে লিখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার পরিচিত কোনো প্রবীণ ব্যক্তি যেসব সমস্যার সম্মুখীন হন তার বিবরণ দাও। তোমার পরিচিত কোনো প্রবীণ ব্যক্তি যেসব সমস্যার সম্মুখীন হয় তার বিবরণ দাও। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আশা করছি দেখা হবে পরবর্তী ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব, বাক্য রচনা এবং বাগধারা। তো এই একটা ক্লাসে আজকে দুটো বিষয় থাকছে। প্রথমে আমরা বিপরীতার্থক শব্দ কি, শব্দ প্রয়োগ করে কিভাবে বাক্য রচনা করতে হচ্ছে, করা যায় এবং বাগধারা কি, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দ কি? ভাষার প্রধান উপাদান শব্দ। বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যেগুলো পরস্পরের বিপরীত অর্থ বা ভাব প্রকাশ করে। তাহলে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যে শব্দগুলো আছে সেখানের মধ্যে অনেক শব্দই আছে যেগুলো একটি শব্দ আরেকটি শব্দের ঠিক বিপরীত অর্থ এবং ভাব প্রকাশ করছে। পরস্পরের সম্পূর্ণ বিপরীত অর্থ বা ভাব প্রকাশক এসব শব্দকে বিপরীতার্থক শব্দ বলে। তাহলে শব্দ হচ্ছে একটা অভিধানে অনেক শব্দ থাকছে। সেই শব্দগুলোর মধ্যে কিছু শব্দ আছে যেমন একটা শব্দ একাধিক অর্থে ব্যবহৃত হচ্ছে, আবার কিছু শব্দ আছে একটা শব্দ আরেকটি শব্দের ঠিক বিপরীত অর্থ প্রয়োগ করছে বা ব্যবহৃত হচ্ছে। শিক্ষার্থীরা, আমরা একটা অনুচ্ছেদ লক্ষ্য করি, খুব ছোট্ট একটা অনুচ্ছেদ। রনির ছোট চাচার বিয়ে, তাই আজ সকালে এসি বাসে ঢাকায় এসেছে, কাল বিকেলে আবার রাজশাহী ফিরবে। এসি বাসের বাইরে এলে গরম লাগে, কিন্তু ভেতরে গেলে ঠান্ডা। আমি আর বড় চাচা বসেছিলাম পাশাপাশি, ঠিক সামনে বসেছিলেন মামা মামি, আর ঠিক পেছনে বসেছিলেন বড় ফুপু ও বড় ফুফা। এসি গাড়িতে ওঠা কিংবা নামার সময় দরজা খোলা হয় আর জানালা বন্ধ থাকে সব সময়, তাই বাইরের গরম বাতাস ভেতরে ঢুকতে পারে না। তো এই যে ছোট্ট একটা অনুচ্ছেদ, এখানে 4টি বা 5টি বাক্য আছে। তো আমরা একটু লক্ষ্য করি, এখানে ছোট, রনির ছোট চাচার বিয়ে, ছোট চাচার বিয়ে, তাহলে এখানে আবার আছে বড় চাচা। আমি আর বড় চাচা বসেছিলাম পাশাপাশি, তাহলে ছোট শব্দটি ঠিক বিপরীত অর্থ ব্যবহৃত হচ্ছে বড় দিয়ে।
তাই আজ সকালে এসি বাসে ঢাকা এসেছে, কাল বিকেলে রাজশাহী ফিরবে, সকালে বিকেলে। আচ্ছা, বাইরে, ওঠা নামা, সামনে পেছনে। তো এই যে শব্দ জোড়াগুলো আমরা দেখলাম, এই শব্দ জোড়াগুলোতে আমরা লক্ষ্য করছি যে একটি শব্দ ঠিক আরেকটি শব্দের বিপরীত অর্থে প্রযুক্ত হচ্ছে বা বিপরীত ভাব প্রকাশ করছে। আমরা সুন্দরভাবে দেখে নিই যে ছোট বড়, আজ কাল, সকাল বিকাল, ঠান্ডা গরম, সামনে পেছনে, বাইরে ভেতরে, ওঠা নামা, খোলা বন্ধ ইত্যাদি। এই যে শব্দ যুগল আমরা পেয়েছি, শব্দ যুগলের আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত অর্থ, বিপরীত ভাব প্রকাশ করছে। ভাষার সৌন্দর্য সৃষ্টি এবং ভাব প্রকাশের ব্যাপকতার জন্য এই জাতীয় শব্দ জানা জরুরি। তাহলে কি হচ্ছে? সুন্দর দুটি কথা বলা হচ্ছে, ভাষার সৌন্দর্য সৃষ্টি এবং ভাব প্রকাশের ব্যাপকতার জন্য। আমরা যে কথা বলার মধ্য দিয়ে ভাব প্রকাশ করছি, সেখানে নানাবিধ বৈচিত্র্য আনা দরকার। সেই বৈচিত্র্য আনার জন্য, এগুলোকে আকর্ষণীয় করার জন্য অবশ্যই আমাদেরকে এই জাতীয় শব্দ জানা জরুরি। বিপরীতার্থক শব্দ তৈরির নানা কৌশল, কিভাবে বিপরীতার্থক শব্দ তৈরি হতে পারে সে বিষয় সম্পর্কে একটু ছোট্ট বা সংক্ষিপ্ত ধারণা আমরা এখান থেকে লাভ করছি। বাংলা ভাষায় নানাভাবে বিপরীতার্থক শব্দ গঠিত হয়ে থাকে। যেমন এখানে দেখানো হচ্ছে কয়েকটি নিয়ম। শব্দের গোড়ায় বা শুরুতে ব্যঞ্জন বর্ণ থাকলে তার আগে অ উপসর্গ যোগ করে, যেমন চেনা, অচেনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি চেনার সাথে এই অ শব্দটি যুক্ত করে অচেনা হয়েছে। সত্য, অসত্য, এখানেও ঠিক একই রকম ভাবে সত্যর আগে অ শব্দটি যোগ করে বিপরীতার্থক শব্দ তৈরি করা হলো। এখানে অবশ্য এটা আবার মিথ্যাও হয়। মিথ্যা হলে তখন আবার ভিন্ন শব্দ যোগে। শব্দের গোড়ায় স্বরবর্ণ থাকলে তার আগে অন উপসর্গ যোগ করে, যেমন আত্মীয়, অনাত্মীয়, আদর, অনাদর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের গোড়ায় যদি ব্যঞ্জন বর্ণ থাকলে তার আগে অ যোগ করে এবং যদি স্বরবর্ণ থাকে তার আগে অন উপসর্গ যোগ করে আমরা কিন্তু বিপরীতার্থক শব্দ তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, আরো কিছু নিয়ম আছে, আমরা একটু দেখে নিচ্ছি। অন্য উপসর্গের স্থলে বি উপসর্গ যোগ করে, তাহলে অন্য যে কোনো উপসর্গ যদি থাকে তার আগে বি উপসর্গ যোগ করে আমরা বিপরীতার্থক শব্দ তৈরি করতে পারি। যেমন অনুরাগ, বিরাগ, প্রসন্ন, বিষণ্ণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুরাগের বিপরীতার্থক শব্দ হচ্ছে বিরাগ, প্রসন্নর বিপরীতার্থক শব্দ হচ্ছে বিষণ্ণ। আমরা বলেছি অন্য যে কোনো উপসর্গ অন এবং প্র, এই উপসর্গের পরিবর্তে আমরা বি উপসর্গ যোগ করে বা স্থলে বি উপসর্গ যোগ করে আমরা বিপরীতার্থক শব্দ তৈরি করেছি। অন্য উপসর্গের স্থলে নির উপসর্গ যোগ করে, ঠিক যেমন বি উপসর্গ যোগ করা হয়েছে আবার নির উপসর্গ যোগ করে বিপরীতার্থক শব্দ তৈরি করা যায়। যেমন আসক্ত, নিরাসক্ত, আশ্রয়, নিরাশ্রয়। তাহলে ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির উপসর্গ যোগ করেও কিন্তু বিপরীতার্থক শব্দ তৈরি করা যায়। অন্য উপসর্গের স্থলে স উপসর্গ যোগ করে, যেমন অসীম, সসীম, সদয়, নির্দয়, সদয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি স উপসর্গ যোগ করেও কিন্তু বিপরীতার্থক শব্দ গঠিত হচ্ছে। বিপরীত অবস্থাবাচক উপসর্গ ব্যবহার করে, যেমন দুর্জন, সুজন, সুরুচি, কুরুচি। আলাদা শব্দ ব্যবহার করে, আয়, ব্যয়, সত্য, মিথ্যা। তাহলে এই যে নিয়মগুলো আমরা দেখলাম, এই নিয়মগুলোর সাহায্যে আমরা বিপরীতার্থক শব্দ তৈরি করতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা এবার দেখি বিপরীতার্থক শব্দ প্রয়োগ করে, অর্থাৎ শব্দ জোড়া বা শব্দ যুগল, যেটি একটি শব্দ আরেকটি শব্দের ঠিক বিপরীত অর্থ বা ভাব বহন করছে, সেটা একটি বাক্যের মধ্যে কিভাবে প্রযুক্ত হচ্ছে। অধম উত্তম বা উত্তম অধম, তুমি অধম বলে আমাকে উত্তম হতে হবে। তাহলে আমরা একটু দেখি অধম, উত্তম। তাহলে আমরা দেখতে পাচ্ছি অধম এবং উত্তম এই শব্দ জোড়া একটি শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ বা ভাব প্রকাশ করছে, কিন্তু একটি বাক্যে কিন্তু এটাকে আমরা প্রয়োগ করেছি। আয়, ব্যয়, আয় বুঝে ব্যয় করো। একইভাবে উপকার, অপকার, কারো উপকার করতে না পারো অপকার করো না, অর্থাৎ উপকার, অপকার। খ্যাতি, অখ্যাতি, সেলিমের খ্যাতির সাথে তার কিছু অখ্যাতিও আছে। গদ্য পদ্য, আমি গদ্য লিখি কিন্তু
পদ্য লিখতে পারি না। অর্থাৎ কি, একজন মানুষ যে গদ্য লেখে, হয়তো গল্প লিখতে পারে, উপন্যাস লিখতে পারে, প্রবন্ধ লিখতে পারে, কিন্তু সে কবিতা লিখতে পারে না। অর্থাৎ তার এই কথাটা সে গদ্য পদ্য, তার মানে বিপরীত অর্থবোধক অর্থবাচক শব্দগুলোকে কিন্তু এখানে একটি বাক্যের মধ্যেই প্রয়োগ করা হচ্ছে। আমরা আরো কিছু উদাহরণ দেখব। জন্ম মৃত্যু, জন্ম যখন নিয়েছি মৃত্যু তো অবধারিত, অর্থাৎ জন্ম মৃত্যু। টক মিষ্টি, বেনু টক খেতে পছন্দ করে, মিষ্টি মোটেই খায় না। ডান বাম, রাস্তায় চলার সময় বাম দিক দিয়ে চলবে, ডান দিক দিয়ে নয়। ঢাকা খোলা, খাবার ঢাকা দিয়ে না রেখে খোলা রেখেছ কেন? আরেকটা বাক্য আমরা এখানে প্রয়োগ করেছি, বাক্যে প্রয়োগ করেছি তরল পানি জমে কঠিন বরফে, অর্থাৎ তরল কঠিন। এই যে শব্দ যুগল আমরা দেখছি এক একটি বাক্যে ব্যবহৃত হচ্ছে, যেখানে আমরা লক্ষ্য করছি যে একটি শব্দ আর একটি শব্দের ঠিক বিপরীত ভাববোধক বা অর্থবোধক। আরো কিছু উদাহরণ দেখছি। দিন রাত, রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। ধ্বংস সৃষ্টি, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান আমি নিশাবসান। নজরুল ইসলামের একটি বিখ্যাত লাইন। তাহলে এখানে একইভাবে ধ্বংস এবং সৃষ্টি শব্দটাকে এখানে কিন্তু প্রয়োগ করা হয়েছে বা কাজী নজরুল ইসলাম প্রয়োগ করেছেন। পটু অপটু, প্রকাশ কাজে যত অপটু, খাওয়ায় ততখানি পটু। প্রকাশ গোপন, সত্যি কখনো গোপন থাকে না, একদিন না একদিন তা প্রকাশ পাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকাশ এবং গোপন শব্দ জোড়াও কিন্তু এখানে ব্যবহৃত হয়ে বাক্য গঠন করা হয়েছে। বড় ছোট, বড় যদি হতে চাও ছোট হও তবে, ভেজা শুকনো, তোমার ভেজা মাথাটা শুকনো তোয়ালে দিয়ে মুছে নাও। যত তত, যত বড় মুখ নয় তত বড় কথা, তরল কঠিন, তরল পানি জমে কঠিন বরফে পরিণত হয়েছে। এ পর্যায়ে আমরা আলোচনা করব বাগধারা। প্রত্যেকটি ভাষার একটি বিশেষ উপাদান আছে, বিশেষ কিছু বাক্যাংশ আছে বা শব্দ আছে যেগুলো বিশেষ বিশেষ অর্থে প্রযুক্ত হয়, যেগুলোর কোনো আক্ষরিক অর্থ কিন্তু নাই, সেগুলোকে বিশেষ অর্থে প্রযুক্ত হয়, সেগুলোকে বলা হচ্ছে বাগধারা। আমরা একটু দেখে নিই। বাগধারা আসলে একটি ভাষার খুব আলংকারিক উপাদান বলা যেতে পারে। বাক্যটি লক্ষ্য করো, করোনার ফুল ফুলে কলা গাছ হয়েছে। এই যে আমাদের যে বর্তমান যে সিচুয়েশন চলছে, সেই সময়ে ব্যবসা করে অনেকেই আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তো এখন আমি একটু লাল করে দিয়েছি, আঙুল ফুলে কলা গাছ। কারো সত্যি সত্যি কারো আঙুল ফুলে কলা গাছের মতো কিন্তু হবে না, এটা একটা বিশেষ অর্থে প্রযুক্ত হয়েছে। তাহলে আঙুল ফুলে কলা গাছ হওয়া কথাটি দিয়ে একটা ইঙ্গিত করা হয়েছে, বিশেষ একটা দিকের প্রতি কিন্তু একটা ইঙ্গিত করা হচ্ছে, বা একটা দিককে বোঝানোর জন্য কিন্তু শব্দ যুগল এই বাক্যাংশকে প্রয়োগ করা হচ্ছে। কি হচ্ছে, হঠাৎ বড়লোক হওয়া বা প্রায় রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাওয়া। অনেকেই রাতারাতি অনেক টাকার মালিক হয়ে গেছে। তো এখন সেই বিষয়টাকে বোঝানোর জন্য কিন্তু বলা হচ্ছে আঙুল ফুলে কলা গাছ হওয়া। তো এই বাগধারা, বাগধারা কাকে বলে আমরা একটু এখানে দেখে নিই। ভাষায় এমন কিছু শব্দ বা বাক্যাংশ থাকে যা সাধারণ অর্থের বাইরেও বিশিষ্ট অর্থ, আমি এখানে একটু আন্ডারলাইন করে দিচ্ছি, বিশিষ্ট বা বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। এই সব শব্দ বা বাক্যাংশকে বাগধারা বাগবিধি বলে। বাগধারা এক ধরনের বিশেষ প্রকাশ ভঙ্গি। তাহলে কি হচ্ছে, বিশিষ্ট অর্থ প্রকাশ করতে হবে, বিশেষ অর্থ প্রকাশ করতে হবে। সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সেটা আসলে বাগধারা হবে না। শিক্ষার্থীরা, বাগধারা আসলে কি, এটা আমাদের ভাষায় এটার অবস্থান কেমন সে সম্পর্কে একটু ছোট্ট ধারণা। বাগধারা বাংলা ভাষার বিশিষ্ট সম্পদ। প্রত্যেক ভাষারই বাগধারা থাকবে এবং সেটা ভাষা বিশেষের একটা বিশেষ একটা সম্পদ। কিন্তু বাগধারার মাধ্যমে বক্তার মনের গভীর ভাবকে অল্প কথায় সুন্দরভাবে প্রকাশ করা যায়। যে উদাহরণটি আমরা দেখেছি যে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তো আমরা এটাকে যদি বলতে যাই যে সে এই ব্যবসা করেছে, একটা বিশেষ ব্যবসার কথা বললাম, এই ব্যবসা করেছে, সে মাস্কের ব্যবসা করেছে, সে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবসা করেছে, করে সে হয়তো রাতারাতি প্রচুর পয়সা রোজগার করেছে। তো সে এত কিছু না বলে আমরা বললাম যে ব্যবসা করে তার আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তাহলে কিন্তু সে বোঝানো যাচ্ছে যে আসলে তার অর্থনৈতিক যে প্রবৃদ্ধি হয়েছে সেটা কেমন ছিল। শক্তিশালী, ব্যঞ্জনাময় ও তাৎপর্যপূর্ণ করে তোলে। একটা ভাষার যে শক্তি সেটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় এই বাগধারা।
এবং ব্যঞ্জনাময় তাৎপর্যপূর্ণ, এটাকে খুব যথোপযুক্ত ভাবে প্রয়োগ করতে পারলে এটা সত্যি একটা ব্যঞ্জনার সৃষ্টি করে। তাই সব ভাষাতেই বাগধারার বিশেষ প্রয়োগ। নমুনা আমরা এবার একটু দেখে নিব। অকাল কুষ্মাণ্ড, অপদার্থ, বোকাশোকা, তাদেরকে আসলে আমরা অপদার্থ বলি। অকাল কুষ্মাণ্ড ছেলেকে দিয়ে কোনো কাজ হবে না, বাক্যেও প্রয়োগ করে দেখানো হচ্ছে। ইঁদুর কপালে মানে মন্দ ভাগ্য, এত বড় চাকরি পেয়েও ধরে রাখতে পারলে না, তোমার মতো ইঁদুর কপালে আর কে আছে। মানে কি, তার কপালটাই খারাপ। একটা চাকরি পেয়েছিল, খুব ভালো একটা চাকরি পেয়েছিল, এবং কোনো না কোনো কারণেই হয়তো সে চাকরিটা তার আজকে চলে গেছে। খিচুড়ি পাকানো, জটিল করা, কি হচ্ছে, যা বলবে সহজ করে বলো, অযথা খিচুড়ি পাকিও না। মানে কি, সহজ বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করা, সেটার মধ্যে কোনো জটিলতা সৃষ্টি না করা। সাঁতার পানি, অতিরিক্ত মায়া কান্না, কি বলছে, ব্যাঙের শোকে সাপের চোখে দেখি সাঁতার পানি। অতিরিক্ত মায়া কান্না, আসলে এটার মধ্যে একটা মিথ্যা, একটা ভণ্ডামি, একটা শঠতা লুকিয়ে আছে। ঝাঁকের কই, দলভুক্ত, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী কিন্তু স্বার্থের বেলায় সবাই এক ঝাঁকের কই। অর্থাৎ কি, বিভিন্ন মতাবলম্বী হলো যখন স্বার্থের বিষয় আসে তখন কিন্তু আসলে আমরা দেখি যে সবাই একই জায়গাতে চলে আসে। টাকার গরম, অর্থের অহংকার, কি বলছে, টাকার গরমে মোহনের পা মাটিতে পড়ে না। এটা আমরা কিন্তু এটা অহরহ এই শব্দটা ব্যবহার করে থাকি। যদি আমরা দেখি যে আমাদের পরিপার্শ্বে আশেপাশে কেউ আছে যে হঠাৎ করেই ওই যে করোনার কালে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তো তাদের কি হচ্ছে, তাদের কিন্তু এই টাকার গরমটা অনেক বেশি থাকে। অর্থাৎ অর্থের অহংকার, হঠাৎ করে তারা প্রচুর টাকা কামিয়েছে, প্রচুর টাকা রোজগার করেছে, তো যার ফলে কি তাদের অহংকারে পা মাটিতে পড়ে না। তামার বিষ, অর্থের কুপ্রভাব, ঠিক আগেরটার সাথে এটার আরেকটু রিলেশনও আছে, এটার আবার একটা কুপ্রভাবও আছে। মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে। তার মানে কি, কারো যদি প্রচুর অর্থ হয় এবং সেই অর্থটাকে সে যদি যথোপযুক্ত ভাবে ব্যবহার করতে, খরচ করতে না পারে, তাহলে কিন্তু তার এই অবস্থাটা হয়ে থাকে। দুধে ভাতে থাকা, সুখে থাকা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ভারতচন্দ্রের একটা লাইন, বিখ্যাত একটা লাইন, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মাছের মায়ের পুত্র শোক, মিথ্যা শোক, গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্র শোকের মতো। আমরা জানি যে জলাশয়ে অনেক সময় মা মাছ তার বাচ্চাগুলোকে কিন্তু অনেক সময় খেয়ে ফেলে, তো যার ফলে কি হচ্ছে যে আসলে তাদের কাছে এই যে শোক পালন, পুত্রের জন্য শোক পালন, এটা কিন্তু আসলে একটা মিথ্যা, একটা ভণ্ডামি। তো সে কথাটাই বলছে, গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্র শোকের মতোই। আমরা এই যে দুটো টপিক নিয়ে আলোচনা করলাম, এই দুটো টপিক থেকেই আমরা কয়েকটা নমুনা প্রশ্ন এবার আমরা একটু দেখব যে পশ্চাৎ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি। পশ্চাৎ শব্দের বিপরীতার্থক শব্দ অপশন দিয়েছি, পেছন, অগ্র, অগ্রজ, আগুয়ান। তাহলে আমরা একটু দেখে নিই, উত্তর হচ্ছে অগ্র, অগ্র, পশ্চাৎ। আরোহণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিসর্জন, অবরোহণ, সংস্রবণ, নির্গমন। সঠিক উত্তরটি হচ্ছে অবরোহণ। শিক্ষার্থীরা, আরো কিছু প্রশ্ন দেখব আমরা। ঐশ্বর্য শব্দের বিপরীতার্থক শব্দ কি? ঈশ্বর, গরিবিয়ানা, দরিদ্র, দারিদ্র। এখানে সঠিক উত্তর হচ্ছে দারিদ্র। নিরীহ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সবল, ধ্বংস, সরল, দুর্দান্ত। তাহলে নিরীহ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে দুর্দান্ত। সংকোচন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রসারণ, সিঞ্চন, অপসারণ, বিস্মরণ। সঠিক উত্তর। অকাল কুষ্মাণ্ড কি অর্থে ব্যবহৃত হয়? তোষামুদে, মন্দভাগ্য, অপদার্থ, সহজলভ্য। আমরা কিন্তু এটা দেখে এসেছি, অকাল কুষ্মাণ্ড হচ্ছে অপদার্থ অর্থে। শিক্ষার্থীরা, অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ কি? গলা ধাক্কা, বিশাল, অপদার্থ, দুর্লভ বস্তু। আমরা যারা বাগধারা নিয়ে কাজ করেছি বা পড়েছি তারা কিন্তু আমরা জানি যে অর্ধচন্দ্র শব্দের অর্থ হচ্ছে গলা ধাক্কা। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হচ্ছে সামান্য অর্থ, অপদার্থ, মন্দভাগ্য, মিথ্যা শোক। ইঁদুর কপালে হচ্ছে মন্দভাগ্য। আরো দুটি প্রশ্ন আমরা দেখব। সহজলভ্য অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে? নারীর টান, তামার বিষ, কাপুরে বাবু, উজানের কই। উজানের কই। 10 নম্বর প্রশ্ন, টনক নড়া বাগধারাটির অর্থ কি? হারিয়ে যাওয়া, চেতনা হওয়া, সংস্রব রাখা,
ফাঁকি দেওয়া। টনক নড়া হচ্ছে চেতনা হওয়া, কোনো বিষয়ে তার টনক নড়েছে, তার মানে কি সে বিষয়টি সম্পর্কে হয়তো অবগত ছিল না, সেই বিষয়টি সম্পর্কে সে এখন অবগত হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটু ছোট্ট বাড়ির কাজ থাকছে। তোমরা এই সময়ে বাড়িতে আছো, বাড়িতে বসে এই কাজটুকু করে রাখবে। অধম উত্তম, খ্যাতি অখ্যাতি, জন্ম মৃত্যু, ধ্বংস সৃষ্টি ও ছোট বড় এই বিপরীতার্থক শব্দগুলো দিয়ে বাক্য রচনা, বাগধারা সহ বাক্য রচনা করবে, অর্থ সহ বাক্য রচনা করবে। আমরা গেছি করা, টাকার গরম, পালের গোদা, দুধে ভাতে থাকা, হজে বরলা। তো শিক্ষার্থীরা, এই বাড়ির কাজটুকু তোমরা আশা করি সবাই সুন্দরভাবে করবে এবং আজকের এই ক্লাসটি নিশ্চয়ই তোমাদের কাছে উপভোগ্য হয়েছে। তোমরা নিশ্চয়ই ক্লাসটি বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে কথা বলার চেষ্টা করব রিফ্র্যাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণের কিছু বিষয় নিয়ে। প্রথমে আমরা কথা বলতে চাচ্ছি লেন্স নামের একটা বিষয় নিয়ে। তো আমরা একটু জানতে চাচ্ছি লেন্সটা কি। তো লেন্স হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম। এখানে দুইটা গলীয় পৃষ্ঠ থাকবে, আর এই দুইটা গলীয় পৃষ্ঠ দিয়ে প্রতিসরণ ঘটবে। তাহলে একটা অপটিক্যাল স্টুল তৈরি হবে অথবা একটা আলোক যন্ত্র তৈরি হবে, আর সেই আলোক যন্ত্রটাকে আমরা বলবো লেন্স। তাহলে লেন্সের কথা একটু যদি দেখি তাহলে কি বলা যেতে পারে? দুইটি স্বচ্ছ গলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। এখন আমরা একটু দেখার চেষ্টা করছি এই লেন্সের প্রধান ফোকাস বলতে আমরা কি বুঝে থাকি। তাহলে লেন্সের যেহেতু দুইটা গলীয় পৃষ্ঠ লাগবে, তাহলে দুইটা গলীয় পৃষ্ঠ দিয়ে আমরা যেরকম উত্তল লেন্স তৈরি করতে পারি, ঠিক একই রকম ভাবে অবতল লেন্সও তৈরি করতে পারি। আমরা যদি এখন প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আনি, এই যে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এসেছে, তাহলে তারা প্রতিসরিত হওয়ার পর একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। অথবা এই যে প্রতিসরিত হবার পর আমরা সেই প্রতিসরিত রশ্মিগুলোকে যদি দেখি, তাহলে এই বিন্দু থেকে তারা ছড়িয়ে যাচ্ছে বা ডাইভার্জ করছে বলে মনে হচ্ছে। তাহলে লেন্সে একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে বলবো আমরা প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস এইখান থেকে আমাদের লেন্সের বিভিন্ন রকম আলোকীয় ঘটনা ব্যাখ্যা করতে সাহায্য করবে। লেন্স নিয়ে পড়াশোনা করার সর্বপ্রথম শর্ত হচ্ছে লেন্স কোন কোন বৈশিষ্ট্য মেনে চলে। শুধুমাত্র লেন্সের বিম্ব গঠনের জন্য 3টা রুলস বা বৈশিষ্ট্য মনে রাখলেই হয়, বাট এই 3টা যদি মনে না থাকে তাহলে সারাক্ষণই মনে হবে লেন্সে কিভাবে বিম্ব গঠন করে আমরা কিছু বুঝি না। তাই লেন্সে বিম্ব গঠন করার জন্য মাত্র 3টা বৈশিষ্ট্য খুবই ভালোভাবে মনে রাখা উচিত। আমরা সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি। তাহলে আমরা তো দেখেইছি আমাদের কাছে 2 রকম লেন্স আছে, উত্তল লেন্স এবং অবতল লেন্স। যদি কখনো এই আলোক কেন্দ্র দিয়ে আলো আসে তাহলে সে তার দিকের কোনো পরিবর্তন ঘটায় না। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? যদি কখনো লেন্সে আলোক কেন্দ্র দিয়ে আলো আসে তাহলে সে তার দিকের কোনো পরিবর্তন ঘটাবে না। এটা খুবই ভালোভাবে মাথায় রাখবো। এর পরের প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করছি। যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। প্রধান অক্ষের সমান্তরালে আসলে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। তাহলে আমরা 2টা শিখেছি। প্রথমটা কি ছিল?
আলোক কেন্দ্র দিয়ে আসলে ওই পথেই নির্গত হবে, কোন রকম দিকের পরিবর্তন ঘটাবে না। 2 নম্বরটা কি ছিল? প্রধান অক্ষের সমান্তরালে আসলে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। এবার 3 নম্বর বৈশিষ্ট্য, যদি সে প্রধান ফোকাস দিয়ে আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরিত হয়। যদি প্রধান ফোকাস দিয়ে আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরিত হয়। তাহলে এই 3টা কথা চোখ বন্ধ করে বলতে শিখতে হবে। আলোক রশ্মি যদি কোনো লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আসে তাহলে ওই পথেই নির্গত হবে। যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে তাহলে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। যদি প্রধান ফোকাস দিয়ে আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরিত হবে। এই 3টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা, যা মনে না রাখলে আমরা লেন্সের বিম্ব গঠনের কিছুই বুঝতে পারবো না। তাই আমরা এটা অবশ্যই চর্চা করব এবং মনে রাখবো। আমরা এই পর্যায়ে দেখার চেষ্টা করছি একটা অবতল লেন্সে কিভাবে বিম্ব গঠিত হয়। তাহলে ওই যে প্রতিসরণের 3টা নিয়ম শিখে আসছি, ওই 3টার মধ্যে থেকে যে কোনো দুটো অ্যাপ্লাই করে আমরা বিম্ব গঠন করে ফেলতে পারি। মনে করছি এইটা হচ্ছে আমাদের একটা লক্ষ্য বস্তু। এখন এই লক্ষ্য বস্তু থেকে কোটি কোটি আলোক রশ্মি যাবে, সেখান থেকে কোটি কোটি প্রতিসরিত রশ্মি তৈরি হবে। যে কোনো 2টা প্রতিসরিত রশ্মি যদি কোথাও ছেদ করে অথবা ছেদ করেছে বলে মনে হয় তাহলে ওই বিন্দুতে একটা বিম্ব তৈরি হবে। তাহলে এইটার জন্য আমরা কি করব? প্রত্যেকটা বিন্দুতে আলো পাঠাবো তা না, আমরা টার্গেট করেছি, আমরা এই মাথা থেকে আলো নেব আর এই যে বটম পয়েন্ট এইখান থেকে আলো নেব। তাহলে যদি এইটার বিম্ব গঠন করতে পারি আর ওইখান থেকে একটা পারপেন্ডিকুলার বা লম্ব এঁকে দেই তাহলেই তো পুরো বিম্বটা পেয়ে যাব আমরা। সেই ব্যবস্থাটা করার চেষ্টা করছি। তাহলে এই যে দেখেন আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসলো। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো আসে তাহলে প্রতিসরিত হয় কোন দিক দিয়ে? প্রধান ফোকাস দিয়ে। তাহলে এই যে প্রধান ফোকাস এই বরাবর সে প্রতিসরিত হলো। এরপরে আমরা দেখছি আলোক রশ্মি এই যে আলোক কেন্দ্র দিয়ে আপতিত হলো। আমরা শিখে এসেছি যে আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে ওই পথেই নির্গত হবে। একটু এবার এই প্রতিসরিত রশ্মি আর এই প্রতিসরিত রশ্মির দিকে নজর দেন। কখনো কি মনে হয় যে এই 2 প্রতিসরিত রশ্মি ছেদ করবে? দেখেন এই পাশে কোনোভাবেই ছেদ করা পসিবল না। তাই ওদের 2জনকে যদি পেছনের দিকে বর্ধিত করা যায় তাহলে তারা এই বিন্দুতে ছেদ করেছে বলে মনে হয়। তাহলে এই বিন্দুর এটার নাম যদি দেই এ, তাহলে একটা অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে এই জায়গায়। তাহলে এই দিক দিয়ে আলো গেলে আলোক কেন্দ্র দিয়ে গেলে তো একই দিক দিয়ে চলে যাবে। তাই ওইখান থেকে যদি আমরা একটা লম্ব টেনে দেই তাহলে এই বস্তুটার একটা অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে এখানে। যেহেতু অবতল লেন্সে প্রতিনিয়ত আলোক রশ্মি এভাবে ডাইভার্জ করে বা অপসারিত হয়, তাই কখনোই ওই পাশে আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হবে না, তাকে টেনে নিয়ে এসে মিলিত করতে হবে। তাই অবতল লেন্সে সব সময় অবাস্তব বিম্ব তৈরি হবে। তাই অবতল লেন্সে সব সময় অবাস্তব বা ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে। তাহলে অবতল লেন্সের বিম্বের প্রকৃতি যদি আমরা বলে থাকি যে এই বিম্বটা কোন প্রকৃতির হবে, তাহলে সেটা ডেফিনেটলি ভার্চুয়াল বা অবাস্তব। এবার যদি আমরা দেখি এই যে দেখেন বস্তুটা এত বড় কিন্তু তার বিম্ব হয়েছে ছোট, যেটাকে আমরা বলি ডিমিনিস্ট বা খর্বিত। তাহলে অবতল লেন্সে সবসময় কেমন বিম্ব তৈরি হবে? অবাস্তব তো আগেই বলে আসছি, তার সাথে কেমন তৈরি হবে? খর্বিত বা ডিমিনিস্ট ইমেজ ফর্ম করবে। তাই অবতল লেন্সের বৈশিষ্ট্য হলো এখানে সবসময় অবাস্তব এবং খর্বিত বিম্ব গঠিত হয়। এবার আমরা দেখার চেষ্টা করব উত্তল লেন্সে কিভাবে বিম্ব গঠন করা যেতে পারে। তাহলে আসেন সেই 3টা নিয়ম ভালো করে মাথায় রাখি। তাহলে আমরা সর্বপ্রথমে চেষ্টা করছি যে এইটা অসীম আর এইটা হচ্ছে দেখেন টুয়াইস এফ অথবা ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব, সেই দূরত্বের বাইরে একটা বস্তু আছে। আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে দেখেন প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হচ্ছে। আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে ওই পথেই দেখেন প্রতিসরিত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এই যে দেখেন এই 2 প্রতিসরিত রশ্মি প্রকৃতপক্ষে এখানে ছেদ করেছে। তাহলে এইটার জন্য একটা বাস্তব বিম্ব পাওয়া গেল।
ঠিক একই রকম ভাবে পজিশনটা একটু মাথায় রাখবো। তাহলে অসীম থেকে টুয়াইস এফ এর মধ্যে যদি কোনো বস্তু থাকছে, বিম্ব তৈরি হলো কোথায়? এফ থেকে টুয়াইস এফ এর মধ্যে কোথাও একটা বিম্ব তৈরি হলো, এবং এই বিম্বটা দেখেন এইটার চেয়ে সাইজে ছোট, তার মানে খর্বিত। এই ব্যাপারগুলো মাথায় রাখবো, বাস্তব, খর্বিত, এবং কোথায়? এফ থেকে টুয়াইস এফ এর মধ্যে। এরকম ভাবে আপনি যদি এখন টুয়াইস এফ থেকে এফ এর মধ্যে কোথাও বস্তু রাখেন, তাহলে দেখেন একই রকম ভাবে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হলো, আলোক কেন্দ্র দিয়ে আপতিত হলো, ওই পথেই নির্গত হলো। তাহলে দেখেন টুয়াইস এফ থেকে ইনফিনিটির মধ্যে একটা বিবর্ধিত বিম্ব গঠন করলো। এই জায়গায়ও এটা বাস্তব, বিবর্ধিত, এবং দেখেন এইটার বৈশিষ্ট্য হচ্ছে টুয়াইস এফ থেকে অসীমের মধ্যে তার বিম্ব। খেয়াল করেন, এবার আমরা দেখেছি প্রধান ফোকাস থেকে আলোক কেন্দ্রের মধ্যে প্রবেশ করেছি। তাহলে এইবার যদি আলোক রশ্মি এইভাবে এসে আপতিত হয়, প্রতিসরিত হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। যদি আলোক কেন্দ্র দিয়ে আপতিত হয়, এই পথে নির্গত হয়ে গেল। ভালো করে দেখেন তো, এই দুইটা রশ্মি এই পাশে ছেদ করার কি কোনো পসিবিলিটি তৈরি হয়েছে? দেখেন এরা কখনোই ছেদ করছে না। তাই ওইটাকে যদি পেছনের দিকে আনি আর এইটাকে যদি পেছনের দিকে আনি, তার এই বিন্দুতে ছেদ করেছে বলে মনে হবে। তাহলে এই বিন্দুর একটা অবাস্তব প্রতিবিম্ব পাবো আমরা এইখানে। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা বিবর্ধিত অবাস্তব বিম্ব তৈরি হয়েছে। কোন পাশে? যে পাশে বস্তু ছিল সেই পাশে। এবার আমরা কিছু স্পেসিফিক কেস আমরা দেখে আসি। যদি এটা ইনফিনিটি বা অসীমে থাকে, তাহলে অসীম থেকে সব আলোক রশ্মি এসে প্রধান ফোকাসে মিলিত হবে, তাই ফোকাস তলে একটা বিম্ব তৈরি করবে। বিম্বটা হবে খুবই ছোট, খুবই ছোট, বাট এটা কোথায় তৈরি হবে? প্রধান ফোকাসের সেই ফোকাস তলে। এভাবে ঠিক যদি আমাদের টুয়াইস এফ দূরত্বে থাকে, তাহলে এটা ঠিক টুয়াইস এফ দূরত্বে আমাদের বিম্ব তৈরি করে ফেলে। আমরা যদি দেখি এফ এরকম প্রধান ফোকাসের উপর কোনো বস্তু আছে, তাহলে দেখেন এই দুইটা রেখা পারফেক্টলি প্যারালাল। এরা না এই দিকে ছেদ করবে না এই দিকে ছেদ করবে, কোনো দিকেই তাদের ছেদ করার কোনো পসিবিলিটি নেই, তারা পারফেক্টলি প্যারালাল লাইন। তাহলে এই জায়গায় বিম্ব আমরা কোথায় দেখতে পাবো? একটু খেয়াল করি, আপনার সামনে যদি কোনো লম্বা রাস্তা থাকে, এই রাস্তাটাকে আস্তে আস্তে মনে হয় না যে তারা এক জায়গায় যে মিলে গেছে? ঠিক একই রকম ভাবে এই দুটা রশ্মি এটা অ্যাকচুয়ালি প্যারালাল। দুটো ট্রেন লাইন কখনো কি ছেদ করে? কখনো ছেদ করে না, কিন্তু আপনার কাছে তাকালে মনে হয় আস্তে আস্তে যেন একটা জায়গায় মিলে গেছে। ঠিক একই রকম ভাবে আপনার চোখ যদি এখানে থাকে, তাহলে মনে হবে সেটা অসীম দূরত্বে যেন যে মিলিত হয়েছে, মানে একটা বিম্ব তৈরি হবে। তাহলে এই বিম্বটা তৈরি হবে অসীমে যে। তাই এই তিনটা স্পেসিফিক কেস ছাড়া বাকি তিনটা যে জেনেরিক কেসগুলো আছে, সেই জেনেরিক কেসগুলোর বিম্ব গঠনগুলো আমরা খাতায় খুবই সহজে আঁকতে পারি, আর এগুলোর জন্য আমাদের একটু চর্চা করলেই এটা পসিবল। তাহলে পারে এতটুকু থেকে আমরা দেখেছি যে উত্তল লেন্স কখনো বাস্তব বিম্ব তৈরি করে, কখনো অবাস্তব বিম্ব তৈরি করে। এটা কখনো খর্বিত বিম্ব তৈরি করে, কখনো বিবর্ধিত বিম্ব তৈরি করে। তার মানে এটা সকল ধরনের বিম্বই তৈরি করে। আর পজিশনগুলো আমরা এখন দেখার চেষ্টা করব যে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব তৈরি হয়, এই ব্যাপারটা নিয়ে আমরা আরেকবার কথা বলার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখার চেষ্টা করছি বস্তুর অবস্থানের সাপেক্ষে বিম্বের অবস্থান। বস্তুর অবস্থানের সাপেক্ষে বিম্বের অবস্থান, তার মানে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব তৈরি হবে, এই ব্যাপারটা একটু দেখব। তাহলে এইটা যদি একটা উত্তল লেন্স হয়, ধরে নিলাম এইটা হচ্ছে এফ, ধরে নিচ্ছি এইটা হচ্ছে টুয়াইস এফ, তাহলে এরকম যদি হয় তাহলে কেমন হতে পারে আমরা একটু মনে করে দেখার চেষ্টা করছি। দেখেন বস্তুটা যদি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে, তাহলে ইমেজ ফর্ম করেছিল কোথায়? প্রধান ফোকাসের সেই ফোকাস তলে। তার মানে এটা যখন অসীমে, বিম্ব তৈরি হচ্ছে প্রধান ফোকাসে। এবার অসীম থেকে টুয়াইস এফ এর মধ্যে আসেন, ইনফিনিটি থেকে টুয়াইস এফ এর মধ্যে আসেন, বিম্ব তৈরি হয়েছিল কি? এদের দুইজনের মাঝখানে, তার মানে এফ থেকে টুয়াইস এফ এর মধ্যে। এবার আপনি টুয়াইস এফ এ আসেন, টুয়াইস এফ এ আসলে বিম্ব তৈরি হচ্ছে কোথায়? টুয়াইস এফ এ, তাই টুয়াইস এফ এ থাকলে টুয়াইস এফ এ বিম্ব তৈরি হয়। এরপরে আপনি এই জায়গায় টুয়াইস এফ থেকে এফ এর মধ্যে আসেন, তাহলে এটা চলে যাচ্ছে টুয়াইস এফ থেকে ইনফিনিটির মধ্যে। দেখেন টুয়াইস এফ থেকে এফ এর মধ্যে আসলে টুয়াইস এফ থেকে ইনফিনিটির মধ্যে চলে যাবে। এবার যদি আপনি এফ এ আসেন, তাহলে এটা ইনফিনিটিতে চলে যাবে।
এবার এফ থেকে ও মানে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্রের মধ্যে আসেন, তাহলে এই পাশে তো আপনি অসীম পর্যন্ত জায়গা দখল করে ফেলেছেন, তাহলে ওই পাশে কি আর জায়গা আছে? তাহলে ওই পাশে বিম্ব তৈরি না হয়ে যে পাশে বস্তু ছিল সেই পাশে বিম্ব তৈরি হবে, তাই সেটা লিখেছি বস্তুর পাশে বিম্ব তৈরি হয়। তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। অসীমে ছিল প্রধান ফোকাসের ফোকাস তলে, অসীম থেকে একটু এসেছি, বিম্ব একটু সরেছে, বিম্ব একটু করে সরে গেছে। এবার একটা টেকনিক অ্যাডপ্ট করব যেটা দিয়ে মনে রাখা সহজ এবং এমসিকিউতে খুব বেশি এফিসিয়েন্সি আমাদেরকে দেবে, জাস্ট একটা টেকনিক। তাহলে সেই টেকনিকটার জন্য আমরা এই পজিশনগুলোর একটু মার্কিং করব। মনে করছি এই পজিশনটা হচ্ছে, মার্কিং দিলাম 1, এটা 1 নম্বর পজিশন। এই পজিশনটা বললাম 2, এইটাকে বললাম 3, এইটাকে বললাম 4, এইটাকে বললাম 5, এইটাকে বললাম 6। এটাকে আমরা বলবো রুল অফ 6, বাট টেকনিক, অনলি টেকনিক। তো আমরা আসলে ক্রিকেট খেলবো, তার মানে যেখানেই ঘটনা ঘটুক না কেন আমরা 6 মারবো। মনে করেন আপনার বস্তুটা আছে 2 নম্বর পজিশনে, তাহলে 6 মারার জন্য আপনার আর কত দরকার? দেখেন তো, আপনার তো লাগবে 6, আপনি আছেন 2-এ, তাহলে 6-এর জন্য আর কত দরকার? 4। আপনি 4 নম্বর পজিশনে যান, তাহলে আপনি আপনার বিম্ব পাবেন। আপনি জানতেন যে ইনফিনিটি থেকে টুয়াইস এফ এ যদি বস্তু রাখা যায় তাহলে বিম্ব তৈরি হয়েছে, দেখেন এফ থেকে টুয়াইস এফ, তার মানে এই পজিশনে। তার মানে আপনি খালি মার্কিংটা ঠিক রাখবেন যে কোনটা কত নম্বর, 1, 2, 3, 4, 5, 6। তাই আপনি যে পজিশনে থাকবেন 6 মিলানোর জন্য আর যত লাগবে ওই পজিশনে আপনার বিম্ব তৈরি হবে। এটা শুধু একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আপনি এইটার জন্য কিছু বলতে পারবেন না। আপনি যদি 6 নম্বর পজিশনেই থাকেন, 6 মারার জন্য তো আর 6 মিলানোর জন্য কোনো ওয়ে আপনার থাকছে না, তাই ওইটা একটু মনে রাখতে হবে। ওইটা হচ্ছে বস্তু যে পাশে ছিল সেই পাশেই বিম্ব তৈরি হবে, মানে অবাস্তব বিম্ব তৈরি হবে। তাই আমরা লজিক্যালি শিখেছি যে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব তৈরি হয়, আমরা সেটা মনে রাখার টেকনিক অ্যাডপ্ট করেছি। সো যদি আমরা লজিক শিখে টেকনিক অ্যাডপ্ট করি তাহলে সম্ভবত আমাদের এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। আমরা এই পর্যায়ে দেখার চেষ্টা করব যে বস্তু কোথায় থাকলে বিম্বটার প্রকৃতি কেমন হয় আর তার আকৃতি কেমন হয়। এইটার জন্য আমরা একটু ভালো করে একটা ভিজুয়ালাইজেশন তৈরি করার চেষ্টা করব। আমরা একটু দেখার চেষ্টা করছি, যদি অসীম থেকে টুয়াইস এফ এর মধ্যে কোনো বস্তু থাকে তাহলে এই বিম্বটা হবে খর্বিত বা ডিমিনিস্ট। তাহলে বস্তু অসীম থেকে টুয়াইস এফ এর মধ্যে থাকলে সেটা হয় খর্বিত বিম্ব গঠনের জন্য। যদি টুয়াইস এফ এ এইখানেই কোনো বস্তু রাখি তাহলে সেই বস্তুর বিম্বটা হয় সমান, বস্তু যত বড় বিম্বও তত বড়। যদি টুয়াইস এফ থেকে ও এইটার মধ্যে রাখি তাহলে সেটা হয় বিবর্ধিত। তাহলে অসীম থেকে টুয়াইস এফ এর মধ্যে খর্বিত, টুয়াইস এফ এর সমান, আর টুয়াইস এফ থেকে ও এটার জন্য বিবর্ধিত। আমরা যদি এবার একটু দেখার চেষ্টা করি, অসীম থেকে এফ পর্যন্ত যদি বস্তু থাকে তাহলে সেই বস্তুটার বিম্বটা হবে বাস্তব, আর এফ থেকে ও এর মধ্যে যদি কোনো বস্তু থাকে তাহলে সেইটার জন্য বিম্ব হবে অবাস্তব। তাহলে একটা বস্তুর বিম্ব বাস্তব হবে নাকি অবাস্তব হবে সেটা ডিটারমাইনার হচ্ছে এফ। অসীম থেকে এফ এর মধ্যে বস্তু থাকলে সেটা বাস্তব বিম্ব তৈরি হবে, আর এফ থেকে ও এর মধ্যে বস্তু থাকলেই সেখানে অবাস্তব বিম্ব তৈরি হবে। একটা বস্তুর জন্য যে বিম্ব তৈরি হবে সেই বিম্বটা খর্বিত হবে না বিবর্ধিত হবে না সমান হবে, সেইটা ডিটারমাইনার তাহলে এই টুয়াইস এফ। যদি অসীম থেকে টুয়াইস এফ এর মধ্যে বস্তু থাকে তাহলে বিম্বটা হবে খর্বিত, যদি টুয়াইস এফ এই থাকে তাহলে সমান, আর টুয়াইস এফ থেকে ও এর মধ্যে থাকলে বিবর্ধিত। তাহলে কি দেখা গেল, যদি কখনো উত্তল লেন্সে খর্বিত বিম্ব তৈরি হয় তাহলে সেটা বাস্তব হবে, যদি সমান বিম্ব তৈরি হয় তাহলেও সেটা বাস্তব হবে, কিন্তু যদি বিবর্ধিত বিম্ব তৈরি হয় তাহলে এটা বাস্তবও হতে পারে, এটা অবাস্তবও হতে পারে। যদি টুয়াইস এফ থেকে এফ এর মধ্যে হয় তাহলে তৈরি হবে বাস্তব বিবর্ধিত বিম্ব, আর যদি এফ থেকে ও এর মধ্যে স্থাপিত হয় তাহলে তৈরি হবে বিবর্ধিত অবাস্তব প্রতিবিম্ব। আর একটা কথা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে, উত্তল লেন্সে কখনো এই জায়গাটুকুর মধ্যে বিম্ব তৈরি হয় না, এখানে কখনো কোনো বিম্ব গঠিত হয় না। এটা আমরা খুবই ভালোভাবে মনে রাখবো। তাহলে উত্তল লেন্সের খর্বিত বিম্ব বা সমান বিম্ব বাস্তব, বিবর্ধিত বিম্ব বাস্তবও হতে পারে অবাস্তবও হতে পারে। এবার আমরা কথা বলবো লেন্সের ক্ষমতা নিয়ে। তো লেন্সের ক্ষমতা হচ্ছে একটা লেন্স কত দ্রুত অথবা কত কম দূরত্বে আলোক রশ্মিকে এরকম অভিসারী করতে পারে বা অপসারী করতে পারে।
তার মানে এই দূরত্বটা যত কম হবে সেইটার ক্ষমতা তত বেশি হবে। তাহলে ক্ষমতা ফোকাস দূরত্বের গুণাত্মক বিপরীত রাশি, অর্থাৎ রেসিপ্রোকাল কোয়ান্টিটি। সেই জন্য ক্ষমতাকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি, এইটা সমান হচ্ছে 1/f। এফটা যত বড় হবে ক্ষমতা তত কম হবে, এফটা যত কম হবে ক্ষমতাটা তত বেশি হবে। এটার আন্তর্জাতিক একক হচ্ছে ডাইঅপ্টার, আর এইটার জন্য ফোকাস দূরত্বকে অবশ্যই আন্তর্জাতিক এককে থাকতে হবে, সেটা হচ্ছে মিটার। তাই কোথাও যদি ফোকাস দূরত্ব সেন্টিমিটার, মিলিমিটার এমন এককে দেওয়া থাকে, তাহলে সেটাকে মিটার বানিয়ে নেবেন, আর সেইটারই রেসিপ্রোকাল কোয়ান্টিটি হবে আপনার পাওয়ার, যেটার একক হচ্ছে ডাইঅপ্টার। তাহলে একটা লেন্সের ফোকাস দূরত্ব যত বেশি ক্ষমতা তত কম, ফোকাস দূরত্ব যত কম এটার ক্ষমতা তত বেশি। অর্থাৎ লেন্সের ক্ষমতা হচ্ছে এটির কোনো আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করতে পারার সামর্থ্য। তাহলে এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়েছি সেটার উপর বাসার জন্য একটা ছোট্ট কাজ দেওয়া থাকলো, এটা আপনারা অবশ্যই চর্চা করবেন। এখানে আমরা কি বলছিলাম, যে এইখানে দুইটা লেন্স দেওয়া আছে, আমরা জিজ্ঞেস করেছি লেন্স কি, আমরা জিজ্ঞেস করেছি প্রধান ফোকাসটা ব্যাখ্যা করো, আমরা জিজ্ঞেস করেছি এ লেন্সের ফোকাস দূরত্ব যদি 50 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষমতা কত, আমরা জিজ্ঞেস করেছি যে রশ্মি চিত্রের সাহায্যে দেখাতে হবে এ বাস্তব এবং অবাস্তব দুই ধরনের বিম্ব গঠন করলেও বি শুধুমাত্র অবাস্তব বিম্ব গঠন করে। আশা করছি আজকের বিষয়গুলো সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। এগুলো চর্চা করা নিজের জন্য খুব প্রয়োজন, তাই আমরা সবাই এগুলো ভালোভাবে চর্চা করব। সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।